হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদের অনির্বাণ স্যার চলে এসেছি তোমাদের সাথে জেনারেল সায়েন্সের একটা বিশেষ পর্ব নিয়ে। আমরা জেনারেল সায়েন্সের অধ্যায়ভিত্তিক ক্লাস শুরু করেছি এবং তার সঙ্গে তোমাদের আপকামিং পরীক্ষাকে ফোকাস রেখে আমরা অনলাইনার বেশ কিছু কোশ্চেন অ্যান্সার ডিসকাশন শুরু করেছি। তো আজকে আমরা মিক্সড কিছু, সেখানে বায়োলজি থাকতে পারে, ফিজিক্স থাকতে পারে, কেমিস্ট্রি থাকতে পারে, বিভিন্ন জায়গা থেকে মিলিয়ে মিশিয়ে পরীক্ষায় আসে এরকম কিছু কনসেপচুয়াল ওয়ানলাইনার জেনারেল সায়েন্স ডিসকাশন করব। জেনারেল সায়েন্স প্রত্যেকটা পরীক্ষাতে কিন্তু কম বেশি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু রয়েছে, তোমরা প্রত্যেকে জানো। এবং যারা আপকামিং গ্রুপ ডি দেবে তাদের আউট অফ 100-এর মধ্যে 25 মার্কস কিন্তু আসবে কিন্তু জেনারেল সায়েন্স নিয়ে। তো জেনারেল সায়েন্সটাকে এই টাইমটা তোমরা পাচ্ছ, একদম ধারাবাহিকভাবে প্রিপেয়ার হয়ে যাও, কারণ জেনারেল সায়েন্সের জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমার রেলওয়ে গ্রুপ ডির ক্ষেত্রে। এবং তুমি যদি জেনারেল সায়েন্সটাকে একদম ঠিকঠাক রেডি করতে পারো তাহলে কিন্তু তোমার পরীক্ষা পাস করা, রিটিন পরীক্ষা পাস করাটা কিন্তু খুব ইজি হয়ে যাবে। সেটা লক্ষ্য রেখেই কিন্তু জেনারেল সায়েন্সের ক্লাসগুলো তোমাদের উদ্দেশ্যে কন্ডাক্ট করছি। তো চলো আজকে একদম কথা আর বাড়াবো না, চলে যাচ্ছি আমরা ওয়ান বাই ওয়ান ডিসকাশনে। আমি কিছু কি পয়েন্টস লিখে দেবো, যতটুকু লেখার, বাকিটা ডিসকাশন করে দেবো ধীরে ধীরে। তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে বসো, ডিসকাশন যেটা শুনবে সেটা অবশ্যই অনলাইনার হিসাবে তোমার খাতায় তুমি নোট ডাউন করে নেবে, যেখান থেকে তুমি অনেকটাই বেশি উপকৃত হবে। ওকে, চলো দেখে নেওয়া যাক। তো ডিয়ার স্টুডেন্টস, আজকে ফার্স্ট যেটা আমি ডিসকাশন করব সেটা হচ্ছে কোষ বিভাজন রিলেটেড কোশ্চেন অ্যান্সার কিছু ডিসকাশন করব। কোষ বিভাজন, কোষ বিভাজন যেটাকে বলা হয় সেল ডিভিশন এক প্রকার। তাহলে প্রথম জানবো যে সেল ডিভিশন জিনিসটা কি বা কোষ বিভাজন জিনিসটা কি। কোষ বিভাজন কি, একটা মাদার সেল থেকে যখন সেটা ডিভাইড হবে, সেটা ডিভাইড হয়ে, মানে এটা জনিত্রী কোষ, জনিত্রী কোষ থেকে যখন দুটো সাবসেল তৈরি হবে তাকে বলবো কোষ বিভাজন। তাহলে যে প্রক্রিয়ায় কোষ বিভাজনের, তাহলে ডেফিনেশন কি হবে লিখে নাও, যে প্রক্রিয়ায় জনিত্রী কোষ থেকে অপত্য কোষ সৃষ্টি হয়, তাকে কোষ বিভাজন বলে। ওকে, তো কোষ বিভাজন কি, যেখানে একটা মাদার সেল থেকে তোমার দুটো অপত্য কোষ বা সাবসেল তৈরি হবে তাকেই বলবো কোষ বিভাজন। ওকে, এই কোষ বিভাজনটা প্রথম কে পর্যবেক্ষণ করেছিলেন এবং কত সালে? কোষ বিভাজন প্রথম বিজ্ঞানী ফ্লেমিং, সায়েন্টিস্ট ফ্লেমিং 1880 সালে প্রথম বিজ্ঞানী ফ্লেমিং 1880 সালে প্রথম এই কোষ বিভাজন মানে পর্যবেক্ষণ করেন। কার দেহে? স্যালামেন্ডার এর দেহে। কোষ বিভাজন কোথায় দেখেন? স্যালামেন্ডারের দেহে। স্পেলিং লিখে দিচ্ছি, স্যালামেন্ডার এর দেহে 1880 সালে বিজ্ঞানী ফ্লেমিং প্রথম কোষ বিভাজনটাকে পর্যবেক্ষণ করেন, মানে ফাইন্ড আউট করেন। ওকে,
চলো নেক্সট পার্টে এগিয়ে যাওয়া যাক। তাহলে আমরা কোষ বিভাজনে রয়েছি, দুটো জিনিস জানলাম যে কোষ বিভাজনটা কি এবং কোষ বিভাজন 1880 সালে বিজ্ঞানী ফ্লেমিং স্যালামান্ডারের দেহে প্রথম পর্যবেক্ষণ করেন। দুটো অনেকগুলো এখানে 3-4টে কোষ মানে অবজেক্টিভ আমরা দেখে নিলাম। এবার এই যে আমরা প্রথম পড়লাম এই সেলটা যেটাকে বলা হয় মাতৃকোষ বা মাদার সেল, ইংলিশে বলে মাদার সেল, যেখান থেকে অপত্য কোষ বা সাবসেল গুলো তৈরি হচ্ছে, সেই মাতৃকোষটা কি জিনিস? মাতৃকোষ হচ্ছে কোষ বিভাজনের, লিখে নাও, কোষ বিভাজন প্রক্রিয়ায় যে কোষ বিভাজিত হয়ে অপত্য কোষ তৈরি করে তাকে বলে কি? মাতৃকোষ। কারণ এই মাতৃকোষটাই ডিভাইড হবে হয়ে দুটো সাবসেল বা অপত্য কোষ তৈরি করবে, তাহলে তাকেই কিন্তু মাদার সেল বা মাতৃকোষ বলে। আর অপত্য কোষটা তাহলে কি? মাতৃকোষ বিভাজিত হয়ে যে নতুন কোষের সৃষ্টি হয় তাকে বলা হয় অপত্য কোষ। ওকে, অপত্য কোষ হচ্ছে মাতৃকোষ মানে মাদার সেল ডিভাইড হচ্ছে, নতুন দুটো সেল তৈরি হচ্ছে, তাকে বলছি অপত্য কোষ। এবং মাদার সেলের যা যা ক্যারেক্টার থাকবে সেটা সাবসেলের মধ্যেও কিন্তু থাকবে, মানে যে সমস্ত কোষ অঙ্গাণু থাকবে মাদার সেলে, সেম কোষ অঙ্গাণু কিন্তু তোমার সাবসেল বা অপত্য কোষেও থাকবে, এটা মনে রাখবে। ওকে, চলো নেক্সট পার্ট দেখে। তাহলে সাবসেল বা তোমার অপত্য কোষের ডেফিনেশনটাও তোমরা লিখে নিতে পারো, বলে দিলাম। এবার একটা কোষের প্রধান অংশ কি কি? কোষের প্রধান অংশ, একটা কোষের মানে তোমার দুটো পার্ট মেন থাকে। এটা যদি একটা কোষ ধরা হয়, আমি গোল করি ধরলাম, এর ভিতরে একরকম জেলির মতো অংশ থাকে, জেলির মতো অংশ থাকে যেটাকে বলা হয় সাইটোপ্লাজম। আর একটা থাকে গোল মতো অংশ, এটাকে বলা হয় নিউক্লিয়াস। কারণ নিউক্লিয়াস যদি কোনো সেলে না থাকে তাহলে সেগুলো সব মৃত কোষ। সজীব কোষে এবং উন্নত সজীব কোষে অবশ্যই নিউক্লিয়াসটা মাস্ট থাকতেই হবে। আর সাইটোপ্লাজম কোষের মধ্যে যে তরলাকার পদার্থের মধ্যে অন্যান্য কোষ অঙ্গাণু থাকে তাকে বলা হয় সাইটোপ্লাজম। ক্লিয়ার? তাহলে কোষের দুটো মুখ্য উপাদান কি কি? এক নিউক্লিয়াস, 2 নাম্বার সাইটোপ্লাজম। ক্লিয়ার আশা করি? চল নেক্সট টপিক নিয়ে ডিসকাস করব। দেখো আমি কিন্তু কোষ বলতে একদম কোষ পুঙ্খানুপুঙ্খানু লাইন ধরে এখন ডিসকাস করব না, এখন যেটা ডিসকাস করব একদম কি পয়েন্ট ধরে ডিসকাস হবে। ওকে, চলো নেক্সট দেখে নেওয়া যাক। এবার হচ্ছে এই যে কোষ মানে মাদার কোষ থেকে তৈরি হচ্ছে সাবসেল মানে অপত্য কোষ। এই যে কোষ বিভাজন অনেকগুলো ফেজে হয়, সেই ফেজ বা দশাগুলো কি কি? ওকে, দেখে নেওয়া যাক। তাহলে কোষ বিভাজন জনের দশা। কোষ বিভাজনের কটা দশা?
ফার্স্ট হচ্ছে লিখে নাও তিনটি দশা, তিনটি কি কি? অ্যামাইটোসিস, নেক্সট হচ্ছে মাইটোসিস, এন্ড থার্ড হচ্ছে মিওসিস। মিওসিস বলা না, এটা মায়োসিস, সরি মায়োসিস। তাহলে এই যে মাদার কোষ থেকে সাবসেল বা অপত্য কোষ তৈরি হচ্ছে, সেটা তিনটে ফেজে ঘটে বা তিনটে দশায় ঘটে। কি কি দশা? অ্যামাইটোসিস, মাইটোসিস অ্যান্ড মায়োসিস, মাইটো মায়ো। ওকে, এবং এগুলো কিন্তু পরপর সিকোয়েন্সিয়ালি, প্রথমে কিন্তু অ্যামাইটোসিস দশা করবে, পরে মাইটোসিস দশা করবে, পরে মায়োসিস দশা করবে। এটা কিন্তু আগে পরে না, সিকোয়েন্সিয়ালি দেয়া আছে। ওকে, চলো নেক্সট টপিক, মানে নেক্সট পার্টটা এবার হচ্ছে কোষ বিভাজনের। এরকম কোশ্চেন থাকতে পারে যে কোষ বিভাজনে মেটাফেজ বলে একটা দশা হয়, ক্রোমোজোম স্পষ্ট দেখা যায়। ক্রোমোজোমটা কি? ক্রোমোজোম হচ্ছে, যেটা হচ্ছে এক প্রকার বলতে পারো কোষের এক প্রকার ডিএনএ বেস একটা জিনিস। কিরকম? তোমরা বইতে হয়তো দেখবে এরকম টাইপের দেখতে থাকে জিনিসগুলো, সরু সুতোর মতো এরকম টাইপের দেখতে থাকে, এবং এগুলো আস্তে আস্তে ডিভাইড হয়ে, ক্রোমোজোম ডিভাইড হয়ে দুটো আলাদা কোষ তৈরি হয়। ওকে, তো ডিয়ার স্টুডেন্টস, এখানে আমরা যেটা দেখছি, কারণ আরো যদি স্পেসিফাইড করা হয় তাহলে একটা কোষ বিভাজনের একদম স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত চারটে দশা হয়: প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। ওকে, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। সেই চারটে দশার মধ্যে মেটাফেজ দশায় ক্রোমোজোমটাকে স্পষ্ট দেখা যায়। ক্লিয়ার? নেক্সট পয়েন্ট, মায়োসিস, মাইটোসিস, মাইটোসিস, মাইটো, কালিটা একটু চেঞ্জ করুন। চলো আমি একটু কালিটা চেঞ্জ করে নিলাম, কারণ তোমাদের হয়তো দেখতে অসুবিধা হচ্ছে। এখানে আমি যেটা লিখেছি আরেকবার রিড করে দিচ্ছি। কোষ বিভাজনের মেটাফেজ দশায় ক্রোমোজোম স্পষ্ট হয়। ক্রোমোজোম স্পষ্ট দেখা যায়। ওকে, নেক্সট পয়েন্ট লিখছি। মাইটোসিস কোষ বিভাজনে মেটাফেজ দশায় ক্রোমোজোমগুলি নিরক্ষীয় তলে
মাকুর মতো সজ্জিত থাকে। মাকু কি জিনিস? যারা কাপড় বোনে তাদের কাছে দেখবে এরকম টাইপের দেখতে, দুদিকটা সরু, মাঝখানটা মোটা, এরকম টাইপের একটা মানে কি বলবো জিনিস থাকে, যেটা দিয়ে তারা সুতো দিয়ে বোনে, সেটাকে বলা হয় মাকু। মাকুর মতো সজ্জিত থাকে। তাহলে মাইটোসিস কোষ বিভাজনের মেটাফেজ দশায় ক্রোমোজোমগুলি কোষের যে নিরক্ষীয় তল সেখানে মাকুর মতো সজ্জিত থাকে। ক্লিয়ার? চলো নেক্সট কি পয়েন্টে দেখে নিই কি হয়। এরপর আমরা যেটা ডিসকাস করব, মানুষের দেহে ক্রোমোজোমের সংখ্যা বহু পরীক্ষায় এসেছে। মানব শরীরে ক্রোমোজোম হচ্ছে কত? 23 জোড়া। 23 জোড়া হচ্ছে মানব শরীরে ক্রোমোজোম সংখ্যা। এই 23 জোড়াকে ভাঙা হয় 22 পেয়ার প্লাস 1 পেয়ার। 23 জোড়া বা অনেক সময় কটা থাকে? 46টা। এক জোড়া মানে দুটো, 23 জোড়া মানে 46টা। 46টার মধ্যে 22 জোড়া বা 44টা একটা, আর 1 পেয়ার বা দুটো একদম। তো ডিয়ার স্টুডেন্টস, এই 22 জোড়াটাকে কি বলা হয়? অটোজোম। অটোজোম। আর এটাকে কি বলা হয়? সেক্স ক্রোমোজোম। এই জায়গাটা বুঝে রাখো। এই অটোজোমটা কি? এই অটোজোমের বাংলা নাম হচ্ছে দেহ ক্রোমোজোম, আর এটা হচ্ছে সেক্স নির্ণয় করে, যে আইদার মেল হবে না ফিমেল হবে সেটার উপর ডিপেন্ড করে। আর এই 22 জোড়া বা 44টা এটা তোমার দেহ গঠনে সাহায্য করে, দেহের ক্যারেক্টার। ক্লিয়ার? তাহলে হিউম্যান বডিতে টোটাল ক্রোমোজোম সংখ্যা হচ্ছে 23 জোড়া, মানে 46টাও কখনো দেয়, 46 থাকলে 46 হবে, আর 23 জোড়া থাকলে 23 জোড়া হবে। বোথ আর সেম। এখানে জোড়াটা ভেঙে দিলে টোটাল 46 হয়। এবারে 23 জোড়ার মধ্যে 22 জোড়া হচ্ছে অটোজোম বা দেহ ক্রোমোজোম, আর এক জোড়া বা দুটো হচ্ছে সেক্স ক্রোমোজোম। ক্লিয়ার আশা করছি? চলো নেক্সট পার্ট দেখে নেওয়া যাক। পরের পয়েন্ট, মাইটোসিস কোষ বিভাজনের টেলোফেজ দশায় নিউক্লিয়াসের পুনরাবির্ভাব হয়। তার আগে কিন্তু নিউক্লিয়াস থেকে ক্লিয়ার বোঝা যায় না, একমাত্র প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, একদম শেষ যেটা ভাগ, ঠিক আছে, সেই শেষ ভাগে গিয়ে কিন্তু পুরো নিউক্লিয়াসটা, যেগুলো মাদার সেল থেকে সাব সেল হচ্ছে, তার ভেতরে নিউক্লিয়াসটাকে একদম পুরোপুরি বোঝা যাবে। তার আগে পর্যন্ত কিন্তু একদম ক্লিয়ার ভাবে তুমি বুঝতে পারবে না। ওকে, এটা বোঝানো হচ্ছে। নেক্সট পয়েন্ট, মাইটোসিস
বিভাজনের প্রোফেজ ও মেটাফেজ দশায় দুটি দশায় আচ্ছা ক্রোমোজোম লেখো ক্রোমোজোম গুলি দুটি ক্রোমাটিড যুক্ত হয়। তাহলে পার্টটা কি হলো? মাইটোসিস বিভাজনের প্রোফেজ এবং মেটাফেজ। কারণ মাইটোসিসকে আমরা চারটে ভাগে ভাগ করতে পারি। মাইটোসিসকে আমরা চারটে ভাগে ভাগ করেছি, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, টেলোফেজ। সেই মাইটোসিস বিভাজনের প্রোফেজ এবং মেটাফেজ দশায় যে ক্রোমোজোমগুলো থাকছে সেই ক্রোমোজোমগুলি দুটি ক্রোমাটিড যুক্ত হয়। ক্লিয়ার? চলো এবং একটা কোশ্চেন ইম্পর্টেন্ট থাকে বেম তন্তু হিসাবে। বেম তন্তু কিরকম দেখতে? কোষের ভেতরে দেখবে এরকম, যদি কোষের ছবি দেখো দেখবে এরকম টাইপের থাকে, মানে একদম পুরো বাল্ব একটা লাইট জ্বলছে এরকম একটা টাইপের একটা তন্তু থাকে, এখান থেকে এরকম 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 করে থাকে, এটাকে বলে বেম তন্তু। সেই বেম তন্তু নিয়ে একটা লাইন লিখে রেখে দাও। ক্রোমোজোমের সেন্ট্রিমিয়ার অংশে বেম তন্তু যুক্ত থাকে। ওকে, তাহলে ক্রোমোজোমের যেটা সেন্টিমিয়ার অংশ সেখানে কিন্তু বেম তন্তু যুক্ত থাকে। নেক্সট আমরা ডিসকাস করব যে এমন কিছু প্রাণী কোষ আছে যারা সেল ডিভিশন বা বিভাজিত হতে পারে না, তারা কি কি? তাহলে যেসব প্রাণী কোষ বিভাজিত হতে পারে না তাদের নাম আমরা শিখে নিই। 1 নার্ভ সেল, নার্ভ কোষ, বাট ইংলিশে বলবে নার্ভ সেল। 2 নাম্বার হচ্ছে, বা এটাকে নিউরনও বলে, এটা কারেক্টটা নার্ভ সেল বা নিউরনও বলে, নিউরন। পরেরটা হচ্ছে পেশি কোষ,